২৮ জুলাই ২০২৪ রাত 11:30। গুলশান ১-এর নিজের বাসা থেকে আটক হন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ও ব্যবসায়ী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। বৈষম্য বিরোধী আন্দোলনে বিএনপি সমর্থিত ব্যক্তিদের আর্থিক সহায়তার অভিযোগে তাকে আটক করে নিয়ে যায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসির একটি টিম। কিন্তু তাকে আদালতে হাজির করা হয় আগস্ট মাসের ৪ তারিখে। তাহলে ৬ দিন কোথায় ছিলেন মাজেদ বাবু? যেখানে আমি আটক ছিলাম, আমি যখন আমাকে একটা জায়গায় ঢুকায় দেওয়া হয় তখন আমি একটা সেল দেখতে পাই, খুবই ছোট টাইপের সেল। একটি বড় ফ্যান সবসময় চলতে থাকে, আর একটি লাইট আছে। আর একটি লোক ওই সেলে যখন আমাকে রাখে তখনই আসলে ওখানেই আপনার সবকিছু সারতে হবে, টয়লেট খোলা, সবকিছুই খোলা, ফ্লোরে ঘুমাতে হবে, কোনো বালিশও ছিল না। তো আমি আসলে ৬ দিন কোনো সূর্যের আলো দেখতে পাই নাই। এ বিষয়ে কাউন্টার টেরোরিজম ইউনিটের সাবেক প্রধান মোহাম্মদ আসাদুজ্জামানের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। শেখ হাসিনা সরকার পতনের একদিন পর অর্থাৎ ৬ আগস্ট কারাগার থেকে মুক্ত হন তিনি। এখনও আতঙ্কে দিন কাটাচ্ছেন মাজেদ বাবু। কিন্তু কেন? আওয়ামী লীগ সরকার আসলো, তখন একটা সুবিধাভোগী গ্রুপ আসলো, তারা বিভিন্ন কাজকর্ম বানালো যেটা দেশের প্রায় ৪-৫ হাজার কোটি টাকা ওরা এক একটা প্রজেক্ট থেকে লুট করবে। এরা যেহেতু বিভিন্ন ইনফ্লুয়েন্সিয়াল লোক, ওরা তখন আমি দেখলাম একটি প্রজেক্ট তারা বানিয়েছে ৭০০ কোটি টাকার প্রজেক্ট বাজেট ছিল, এটা ২১০০ কোটি টাকা দিয়ে ওরা অলরেডি পারচেস কমিটিতে পাশ করিয়ে ফেলেছে। আমি রিট করেছিলাম ওদের বিরুদ্ধে হাইকোর্টে। পরে এই প্রজেক্টটাতে হয়েছে সিভিল এভিয়েশনে ১৫০০ কোটি টাকা কমে, ফলে তাদের ওই ক্ষোভটা ছিল। আমার যেহেতু বিএমপি করার আমার ট্র্যাক রেকর্ড আছে, সেই ক্ষেত্রেই ওরা আমাকে আসলে ওই ৫ই আগস্টের আগের জায়গাটাকে কাজে লাগিয়ে আমাকে গুম করার চেষ্টা করে, একবারে মেরে ফেলার চেষ্টা করে। হয়তো ৫ তারিখ না হলে আমি হয়তো ফেরত আসতাম না। এরাই এখন আবার দল চেঞ্জ করে বিভিন্ন জায়গায় আমাকে হয়রানি করছে, যে হয়তো আমাকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। পূর্ব শত্রুতা, রাজনৈতিক প্রতিহিংসা, জমি দখল কিংবা ব্যবসায়িক প্রতিপক্ষকে ঘায়েল করতে গিয়ে একের পর এক মামলা সাজানো হচ্ছে। আর সেই সাজানো মামলায় পথে বসতে শুরু করেছেন অনেক ব্যবসায়ী। জেলের ঘানি টানছেন নিরীহ অনেক সাধারণ মানুষ। আর অধিকাংশ ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে জুলাই আগস্টের ছাত্র হত্যার মতো গুরুত্বপূর্ণ মামলাগুলোকে। সুপ্রিয় দর্শক, গত ৩৯০তম পর্বে আমরা দেখিয়েছিলাম ভাড়াটে বাদী সাজিয়ে কিভাবে মামলা বাণিজ্যে নেমেছিল বেশ কয়েকটি চক্র। আজ দেখাবো ছাত্র আন্দোলনের সহযোদ্ধা কিংবা তাদের পরিবারের সদস্যরা কিভাবে মামলার আসামি হয়ে গেলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার। ছাত্র হত্যা মামলার গ্রেফতার হওয়া বেশিরভাগ আসামি আছেন এই কারাগারে। সেই আন্দোলনকারীদের অনেকেরই পরিবারের সদস্যরাও এই হত্যা মামলায় অভিযুক্ত হয়ে জেলও খেটেছেন। তাদেরই কয়েকজনের গল্প এবারের অনুসন্ধানে। আয়েশা ফেরদৌস অন্তরা জুলাই আগস্ট আন্দোলনে গ্রাফিতি এঁকে আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে এনেছেন বাংলাদেশকে। গ্রেফতারের ঝুঁকি নিয়ে নিজের ফেসবুক পেজে তুলে ধরেছেন ছাত্র হত্যা ও নির্যাতনের ঘটনা। এখনও সেই দুঃসহ স্মৃতি ভুলতে পারেন না অন্তরা। যখন কারফিউ হয় এবং স্টুডেন্টদেরকে বিভিন্ন এলাকায় এলাকায় পুলিশরা গ্রেফতার করছিল, খুঁজছিল, তখন আমি আমার বাসায় স্টুডেন্টদেরকে শেল্টার পর্যন্ত দেই। এবং যেহেতু আমি ফেসবুকেও অনেক অ্যাক্টিভ ছিলাম, আমি রাস্তায়ও রাজপথেও ছিলাম অনেক অ্যাক্টিভ, যেটার কারণে আওয়ামী লীগের সন্ত্রাসীরা শেষ পর্যন্ত আমার বাসা পর্যন্ত চলে আসে। এবং পরবর্তীতে আমার বাবা তখন আমাকে আরেক বাসায় ট্রান্সফার করে। এখন আমার কাছে পুলিশ একটা আতঙ্ক, আওয়ামী লীগ একটা আতঙ্ক। এরা আসলে সারা জীবনের জন্য আসলে আমরা ট্রমাটাইজড। ওই সময়ের ঘটনা বলতে গিয়ে আক্ষেপের কথাও তুলে ধরলেন। 18 জুলাই থেকে 20 জুলাই যেখানে আমার বাবা নিজে স্টুডেন্টদেরকে নিজের বাসায় শেল্টার দিয়েছে, খিলগাঁও থানা থেকে মামলা হয়েছে
যে 19 জুলাই বলে আমার বাবা খিলগাঁওতে যে একটা মানুষকে হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার করেছে এবং সেখানে স্টুডেন্টদের উপরে সে হামলা করেছে, সে ভাঙচুর করেছে। আমি আসলে নিজে তখন এই জিনিসটা বিশ্বাস করতে পারিনি যে নিজের একমাত্র সন্তানকে কোনো কিছু চিন্তা না করে গণ আন্দোলনে পাঠিয়ে দিল, তাকেই তারা এই গণ আন্দোলনের জুলাই হত্যার জন্য তাকে কেস দিল। যে শিক্ষার্থী বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, সেই অন্তরার বাবা নাসিরউদ্দিন আহমেদ ফেরদৌস এখনও কারাগারে, তাও আবার ছাত্র হত্যা চেষ্টার অভিযোগে। মামলার বাদী মোহাম্মদ বাকের, ছেলে আহাদুল ইসলাম বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। নিরাপত্তার অভাবে একদিন পর নিয়ে যাওয়া হয় বরিশালের মেহেন্দিগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ওই মামলায় 180 জনকে আসামি করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। তাদের একজন অন্তরার বাবা নাসিরউদ্দিন আহমেদ ফেরদৌস। মামলায় বলা হচ্ছে তিনি মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন ধ্বংসস্তূপে পরিণত। ওয়েবসাইটের তথ্য বলছে মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান। অন্তরার দাবি তার বাবা নাসিরউদ্দিন কখনোই মৎস্যজীবী লীগের কোনো পদেই ছিলেন না। আমার বাবা আওয়ামী লীগের কখনো কোনো পোস্টধারী ছিলেন না এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে, এটা একটা ফেসবুকে সার্চ দেন অথবা আপনি গুগলে সার্চ দেন, গুগলে সার্চ দিলেই লোকটার নাম চলে আসে। ওনার নাম হচ্ছে সাইদুর রহমান। উনি হচ্ছেন আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি। খিলগাঁও থানার দায়ের করা এই হত্যা চেষ্টা মামলায় নাসিরউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে ধানমন্ডি থেকে। ঠিকানা দেখানো হয়েছে ওয়ারী থানাধীন এলাকা হাটখোলা টিকাটুলিতে। হাটখোলার সেই বাড়িতে টিম 360 ডিগ্রি। ভেতরে ঢুকতে বাধা দিলেন বাড়ির কেয়ারটেকার। অথচ নাসিরউদ্দিন ও তার পরিবার কখনোই টিকাটুলিতে থাকেননি। টিকাটুলি থেকে আমরা এবার ধানমন্ডির দিকে। নাসিরউদ্দিন এই বাড়িতেই থাকেন 30 বছর ধরে। তাহলে এই ঠিকানা না দিয়ে টিকাটুলির ঠিকানা কেন দেয়া হলো? প্রশ্ন করতেই অন্তরার মুখ থেকে বেরিয়ে এলো মামলা দেয়ার নেপথ্যের গল্প। এই যে টিকাটুলির এই বাসাটা, সেটা হচ্ছে আমার বাবার সৎ ভাইয়ের ছিলেন। ওনার বোন অনেক আগে মারা যায়, একটাই বোন ছিল, উনি কখনো বিয়ে করেনি, ওনার কোনো সন্তান বা স্ত্রী নেই, যেটার কারণে উনি হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেলে ওই সম্পত্তিটা আমার বাবা এবং আমার দাদার নামে আসে। পরবর্তীতে ওই এলাকার এক ভূমিদস্যু ফারুক নাম, সে হচ্ছে একটা কাজের মহিলাকে আমার চাচার বউ বানিয়ে এবং একটা কাজের ছেলেকে ছেলে বানিয়ে তারা হচ্ছে নিজেদের নাম জারি করার চেষ্টা করে। পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা চিঠি আসে যে বার্থ সার্টিফিকেট আমরা জারি করিনি। নির্বাচন কমিশন থেকে হচ্ছে এনআইডি বাতিল হয়ে যায়, নিকানামা কাজী অফিস থেকে বাতিল হয়ে যায় এবং তাদের পুরো নামজারিটা বাতিল হয়ে যায়। কোর্ট আমাদের পক্ষে রায় দেয় এবং আমি যখন এজাহারে দেখি যে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস দেয়া হাটখোলা বাড়িরই, তখন আমার কাছে 3টা এজাহারে একই অ্যাড্রেস দেখার পরে আমার কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যায় যে এই ভূমিদস্যুরা তারা হচ্ছে আমার বাবাকে এই জুলাই গণ আন্দোলনের মিথ্যা মামলায় আমার বাবার নাম দেয় শুধুমাত্র আমাদের জমিটা দখল করার জন্য। খিলগাঁও থানার পুলিশ 13 ডিসেম্বর ধানমন্ডির এই বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায় নাসিরউদ্দিনকে। মৎস্যজীবী লীগের বিষয়টি যাচাই না করে কিভাবে নাসিরউদ্দিনকে গ্রেফতার করা হলো সেটি জানতে আমরা হাজির খিলগাঁও থানায়। তদন্ত কর্মকর্তার খোঁজ মেলেনি, কথা হয় মোবাইল টেলিফোনে। আচ্ছা, ওইখানে যে লেখা যে আওয়ামী মৎস্যজীবী লীগের উনি সভাপতি, আপনি এটা যাচাই করছেন কিভাবে ভাই? এটা ওনার এই যে ডকুমেন্ট কিছু আছে, সাক্ষ্য প্রমাণ কিছু ভিত্তিতে তারপর কর্তৃপক্ষ জানে না, উনি তো আওয়ামী মৎস্যজীবী লীগ। জি, এখন তো তদন্ত তো এখনো চলতেছে, আসামি ধরা হয়েছে, তদন্ত চলবে, পরে কে দোষী না দোষী এটা তো আমরা দেখবো ইনশাআল্লাহ। না, সেটাই আমরা জানতে চাইছি যে উনি যাচাই হয়েছে কিভাবে যে উনি আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি।
ওনার তো আপনার পদবি আছে, আবার ওনার যে ওই যে ইয়াটি আছে কিন্তু ডকুমেন্ট এটা আমাদের কাছে ছিল তো। আচ্ছা, সবকিছু করি, সাক্ষ্য প্রমাণ কিছু মিলাই দিলাই। আচ্ছা। তদন্ত কর্মকর্তার কাছ থেকে বাদীর ঠিকানা নিয়ে হাজির হই বনশ্রী এলাকায়। বনশ্রীর এই গলিতেই শাকসবজি বিক্রি করেন আহত আহাদুল ইসলামের বাবা বাকের, যিনি এই মামলার বাদী। এটা মামলার কপি না আপনার? দেখেন তো, পড়তে তো পারেন? না রে, পড়তে জানি না। পড়তে জানেন না? না না, আমি পড়তে জানি না। নাই, আপনি বললে আমি কইতো না, যারা যারা আছে এদেরকে চিনেন আপনি? না, এদের আমি চিনুম কইতো। চিনেন না? মামলাটা কে করছে তাইলে আমার একটু যদি বলেন যে মামলা আসলে কে আপনাকে তালিকা মামলা করছে? বিএনপি আওয়ামী লীগের উকিলরা মিলিয়া। আপনাকে তালিকা দিছে কে? হ্যাঁ, আপনাকে এই তালিকাটা দিছে কে? তালিকাটা আরই করছে। আমি বলছি মামলা করুম, এবার আর এই তালিকা করুম। তো আপনি আমার একটু নাম্বারটা দিতে পারেন যে আপনার এই তালিকাটা দিছে? এরকম নাম্বার নাই আমার কাছে। নাম্বার নাই? চিনেন না? দেখলে চিনি। তো আপনি যোগাযোগ করেন কিভাবে? হ্যাঁ রে, যোগাযোগ করে দরকার আমার কাছে, আমি লোক যোগাযোগ করি খিলগাঁও থানার ওসি সাহেবের সামনে। আচ্ছা, আপনি তা হেনো গিয়া তালাশ করেন যে মামলাটা আপনি ডোপ করেন নির্দোষী, এই যে মামলার এই সিগনেচারই তো আমার, এই সিগনেচার আপনার? হ্যাঁ, এই সিগনেচার এলা সিগনেচার দিকে বোঝেন না কত চিন্তিত আমি। দাউদ হোসেন সামনে ছিল ওসি। হ্যাঁ, ঠিক আছে, সামনে সিগনেচার করছি। আর ওনারা বলছে যে এই নাম দিয়ে দাও, তাই তো? মামলা পূর্ণ সাজা নিয়ে শেষ, আমার তো সিগনেচার নিয়েছে। তার মানে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেনের কথায় মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি এভাবে মামলা করাতে পারেন? কয়েকবার থানায় গিয়েও ওসির সাক্ষাৎ মেলেনি। কথা হয় মোবাইল টেলিফোনে। 10-12 জন লোক নিয়ে আসছিলেন, ওনার সাথে আমার একদিনই দেখা। থানায় আমাদের থানায় তো এজাহার লেখার কোনো সুযোগ না, তাও তো আবার পলিটিক্যাল মামলা। হ্যাঁ, আমরা কেন লিখে দেব? অন্যদিকে আহাদুল জানালেন তার মামলায় এত আসামির নাম ছিল না। আমরা ওসির কাছে গেছিলাম, ওসি এই কাগজটা দেখে আমাদের বলছে, আমার বাবা তো বোঝে না, মূর্খ, আমার বাবা অক্ষ চিনে, কোনো একটা মানান করে কি লেখা সে বোঝে না, সেটা বলছে এই জায়গায় সিগনেচার করতে। সে বলছে নাম 30-40 জন 50 জন নাম বলছে, মানে যে আওয়ামী লীগের দোসর, পুলিশের প্রধান, মানে যারা এর সাথে জড়িত, বিজিবির র্যাবের প্রধান যারা আছে তাদের নিয়ে উল্লেখ করে। কিন্তু অনেকজনের আছে নাম ঢুকাইছে, মানে এটা রাজনীতিভাবে যারা এর সাথে জড়িত। অন্তরার দাবি এই বাড়িটি দখলে নেয়ার জন্য তার বাবা নাসির উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। খিলগাঁও থানার পাশাপাশি মিরপুর মডেল থানাতে 2টি হত্যা মামলা আসামি করা হয়েছে নাসির উদ্দিনকে। তার নামে হচ্ছে মিরপুর থানাতে 4 এবং 5 আগস্ট 2 জন আন্দোলনকারীকে হত্যা করার জন্য তার উপরে মামলা করেছে 4 এবং 5 আগস্ট। তবে আমাদের হাতে চলে আসে একটি ভিজিটিং কার্ড, যেখানে নাসির উদ্দিনের নাম, পদবি, ছবিও আছে। এই কার্ড বলছে তিনি বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের সভাপতি। এবার কি বলবেন অন্তরা? আমার বাবা বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসতেন এবং আমার বাবা ব্লু ইকোনমি নিয়ে রিসার্চ করতেন, মৎস্যজীবীদেরকে নিয়ে কাজ করতে চেতেন। তাই আমার বাবা অনেক বছর আগে, 10-15 বছর আগে, বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদ নামের একটি সংগঠন খুলেন। আওয়ামী মৎস্যজীবী লীগের সাথে বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের কোনো রকমের সম্পৃক্ততা নেই। অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিদ্যা ও পুলিশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান। এই যে গণহারে যে মামলা অতীতে হয়েছে, এখনো হয়েছে, তাহলে আমরা কি লার্ন করলাম? এই যে বিপ্লব আমরা করলাম, আমরা কি শিখলাম? আসলে আমাদের আসলে কোনো লার্নিং হয়েছে? যে পুলিশ ব্যবস্থা, বিচার ব্যবস্থা আগে যেভাবে গণহারে মামলা হতো এখন একইভাবে হচ্ছে, যার ফলে কি হচ্ছে, এই যে গণহারে মামলা এবং এক একটা মামলা 200-300 করে আসামি করা, এটা জনমনে একটা প্রশ্ন তৈরি হচ্ছে, সেটা বিচার ব্যবস্থার উপর, পুলিশ ব্যবস্থার উপর এবং রাষ্ট্রীয় কাঠামোর পরিচালনার উপর। অতএব এই জায়গাটা যদি ত্রুটিপূর্ণ হয়ে যায় তাহলে মানুষ কিন্তু আর আস্থার কোনো জায়গা পায় না। নাদিমের মাথায় যখন গুলি লাগে তখন পাশেই দাঁড়িয়েছিলেন সুলতানা আক্তার। তার চোখের সামনেই মাটিতে লুটিয়ে পড়েন নাদিম।
আরেকজন যখন বলল যে আমাদের কিছু বলবে না, তৎক্ষণাৎই হচ্ছে ওদিক থেকে গুলি আসে। গুলিটা আসে কি এই পাশ থেকে? হ্যাঁ, এই বরাবর গুলি আসে। মানে এত ভিতরে এসে গুলি করবে এটা তো আমরা আসলে ভাবি নাই। দেন পুলিশটা দাঁড়ায় ছিল কোন জায়গায়? পুলিশটা আপনার ওই যে খাম্বাটা আছে না, ওই অবধি ছিল। ওই অবধি মানে ওইখান থেকে গুলি করছে। এটা কি এক গুলিতে দুইজন মারা গেছে? দুইটা মারছে, দুইজন ছিল এখানে। দুইজনকে যখন মারছে মানে একসাথে, তখন আমরা বুঝি নাই যে আসলে গুলি করতেছে বা কিছু একটা। তখন হচ্ছে এখানে একজন পড়ে গেছে, এখানে রক্ত ছিল তখন। এখান থেকে তুলে নিয়ে গেছে? হ্যাঁ, এখান থেকে একজনকে নিতে নিতে মারা গেছে। একজন এখানে মানে নাদিম যে ছিল, সে এখানে স্পটে। হ্যাঁ। অথচ এই নাদিম হত্যা মামলায় আসামি করা হয়েছে প্রত্যক্ষদর্শী সুলতানার বাবা মোহাম্মদ সিদ্দিক মিয়াকে। তিনি কি আওয়ামী লীগের কোনো কমিটিতে ছিলেন নাকি হত্যার সাথে সরাসরি জড়িত ছিলেন? পুরো ঘটনা বিস্তারিত জানাবো আপনাদের, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। পুলিশের গুলিতে কিভাবে মারা গেছেন নাদিম, সেই গল্প শুনেছি আমরা প্রত্যক্ষদর্শী সুলতানার মুখ থেকেই। আইন অনুযায়ী এই সুলতানাই হতে পারে মামলার অন্যতম সাক্ষী। নাদিমের মাথায় না লেগে যে গুলি সুলতানার মাথাতেও লাগতে পারত। আমরা আবারও সুলতানার সামনে। সূত্রাপুরের ফরাসগঞ্জ এলাকা। সেদিন নাদিমের সাথে আরও একজন শিক্ষার্থীও পুলিশের গুলিতে মারা গেছেন। প্রত্যক্ষদর্শী সেই সুলতানা। গত 19শে জুলাই হচ্ছে আমাদের লক্ষ্মীবাজারে, পুরান ঢাকার ওইখানে হচ্ছে খুব বড়সড় একটা আন্দোলনই হচ্ছিল। জগন্নাথ ইউনিভার্সিটি ছিল, প্লাস হচ্ছে আপনার সরোয়ার্দী, কবি নজরুল, এলাকার সবাই ছিল। আমরা দাঁড়ায় ছিলাম, নর্মালি কথা বলতেছিলাম। তখন আমরা বুঝি না যে ওইখানে এসে আসলে কেউ গুলি করবে বা কিছু একটা। দেন কিছুক্ষণ পরে হচ্ছে একটা লোক বলতেছে আপনারা এখান থেকে দৌড় দেন, সামনে থেকে পুলিশ আসতেছে। হুট করে দুইটা গুলি আসে। পুলিশ হেলমেট পরা ছিল, ওরা গুলি করে। তো ওই দিন হচ্ছে আমার সামনে দুইটা ছেলে মারা যায়। একজনের হচ্ছে আপনার চোখ দিয়ে বের হয়, মানে চোখ দিয়ে যায়, মাথা দিয়ে বের হয়। তো ওইখানে স্পোর্টেই শেষ। সেন্ট্রাল উইমেন্স কলেজের এই শিক্ষার্থী জুলাই আগস্ট আন্দোলনে সূত্রাপুর এলাকায় সক্রিয় ছিলেন, অথচ তার বাবাই এখন নাদিম হত্যা মামলার আসামি। গত 19শে আগস্টের 19 তারিখ আমার কাছে একটা SMS আসে। আমার এক পরিচিত ভাই শুধু আমার বাবার নামটুকু, জাস্ট একটা পেজ, ওইখানে আমার বাবার নাম, আর উপরে হচ্ছে বাদীর নাম, আর নিচে হচ্ছে যে লয়ার মামলাটা নিছে ওনার একটা সিল ছিল। তো আমি ওই দিন রাত্রে কি করব, আমি এলাকার সবাইকে, মানে এলাকার যে আমাদের নেতা বর্তমান বা আমাদের আঙ্কেলই বলতে পারেন, ওনাদের আমি সবাইকে ওই দিন রাত্রেই খোঁজ নিলাম যে এখানে কি হয়েছে, আমার বাবার নাম কেন আসলো, আমার বাবার নামটা কি আপনারা দিছেন। আমি তখনও জানি না আসলে মামলাটা কে করছে। তো এক পর্যায়ে ওনারা সবাই বলতেছে যে তোমার বাবার নাম কেন দিব। বৈষম্য দূর করার জন্য মেনলি হচ্ছে এত বড় আন্দোলন বা এত বড় কি বলে এত মানুষ মারা যাওয়া বা এত রক্ত, কিন্তু আলটিমেটলি গিয়ে দেখলাম সেই বৈষম্য এখনও রয়ে গেছে। আপনার যেই ছেলে দুটো আমার সামনে মারা যায়, একটা ছেলে আমার সামনে যে ছেলে মারা যায়, তার হত্যা মামলার আসামি হচ্ছে আমার বাবা। তাও সেটা একটা মিথ্যা মামলা। যদি সঠিক হইতো, আলটিমেটলি আমি একজন স্টুডেন্ট হিসেবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন স্টুডেন্ট হিসেবে আমি বলতাম যদি অন্যায় থাকতো আমার বাবাকে ধরে নিয়ে যাক। বাট আমার বাবা কোনো পদ পদবিতে নাই, কোনো কিচ্ছুতে নাই। এখানে পুলিশের নাম নাই, ওনার কথা হচ্ছে পুলিশের নাম দেয়া যাবে না। তো পুলিশের নাম না দেয়া গেলে সাধারণ মানুষের নাম কেন দেয়া যাবে? আমি ওনাকে কোশ্চেনটা করছি, কিন্তু উনি আমাকে এই উত্তরটা দেয় না। উনি বলতেছে পুলিশের নাম কেন দেওয়া যাবে না, পুলিশের নাম দেওয়া যাবে না। তা আপনার মেন যে হত্যাকারী, আপনি যদি তার নাম না দিয়ে আপনি সাধারণ মানুষের নাম দেন, তাহলে তো আপনি বৈষম্য এখানেও করতেছেন। মানে সে পুলিশ, তার জন্য সে 7 খুন মাফ, কিন্তু সে সাধারণ মানুষ, সে একটা দলকে পছন্দ করছে বিধায় আপনি তাকে মানে আসামি বানাই দিবেন, তাও একটা হত্যা মামলার মতো। সেটা তো হইতে পারে না। সুলতানার বাবা সিদ্দিক মিয়া পেশায় একজন ট্রাক চালক। মামলা হওয়ার পর থেকে গত 4 মাস ধরে পলাতক সিদ্দিক মিয়া। উপার্জনক্ষম বাবা পলাতক থাকায় সংসারের বোঝা এখন সুলতানার ঘাড়ে।
তারপরে আমি আর এটা নিয়ে আপাতত বলতে গেলে যে আমি একদম হার মেনে গেছি, যে আমি আর পারতেছি না। আমি অনেক চেষ্টা করছি যে আমার বাবার নামটা কোনোভাবে কাটাই, কারণ আমার বাবা তো হচ্ছে আমার ফ্যামিলির একজন, তাকে ছাড়া আমার ফ্যামিলিই চলবে না। তো সেখানে হচ্ছে আমার বাবা আজকে প্রায় 4-5 মাস নাই, আমার ফ্যামিলিটা কিভাবে চলতেছে। এই মামলার কপি তুলতে চাই আমরা, তাই সূত্রাপুর থানায় টিম 360 ডিগ্রি। মামলায় 89 জনকে আসামি করা হয়েছে, সাক্ষী 8 জন। সেই সাক্ষীর তালিকায় সুলতানার নাম নেই। মামলার বাদী নিহত নাদিমের মা কিসমত আরা। বাদীর বিরুদ্ধে সুলতানার অভিযোগটা চমকে ওঠার মতো। ওনার সাথে পুরোপুরি ক্লিয়ারভাবে বললাম যে আঙ্কেল, আমার বাবা তো এখানে ছিল না, আমি আন্দোলনে ছিলাম, সেখানে আমার বাবার নাম চলে আসছে। পরে বলতেছে যে এরকম আরও অনেকেই আসছে, অনেকের নাম আসছে যাদেরকে আমি কাউকে চিনি না। আমার পরিচিত অনেকেই আছে, আমি 2 জনের উঠায়ও নিছি, ওনারা আমাকে খুশি করায় গেছে। আমি তখনও কথাটা বুঝি নাই যে খুশি করায় যাওয়ার মানে কি, মানে উনি চাচ্ছিল যাতে আমি কিছু বলি। পরে বলতেছে যে ঠিক আছে, আপনি 3 লক্ষ টাকা নিয়ে আসেন, আমি মামলা উঠাই দিব। সুলতানার কথার সূত্র ধরে টিম 360 ডিগ্রি এবার নদীর ওপারে যেতে চায়। বুড়িগঙ্গা পার হয়ে কেরানীগঞ্জের সুভাড্ডা এলাকা। 7 তলার এই বাড়ির ওপরতলাতে থাকেন বাদী কিসমত আরা। যেদিন মারা যাবে ওই দিন বৃহস্পতিবার দিন ফোন দিয়েছি, বাবা তুমি কই? বাবু আমি তো সেলুনে দাড়ি কাটতেছি, আমি আসতেছি। শহীদ নাদিম হাসান এই ড্রেসটাই পরা ছিল শুক্রবার। নিহত নাদিমের বাবা শাহ আলমের কাছে জানতে চায় সুলতানার অভিযোগ সত্য কিনা। আপনারা কারো কাছে কোনো টাকা পয়সা চাইছেন কিনা? না না, যে আমরা সমাধান করে দিব, তোমরা আমাদেরকে টাকা দাও, না, অথবা মানে কোনো ধরনের কোনো টাকা পয়সার কথা আপনারা বলছেন? কোনো টাকা পয়সা কোনো কাউকে না। এখনো যারা যারা আছে এরা যদি এসে আমার কাছে বলে, আমি এদের নাম যদি করা যায় করে দিব, কারণ এরা তো করেনি। হাসিনা করছে, হাসিনার দলবল যারা আছে এগুলো জোরে নিয়ে যান। এখন আপনি করেনি, আপনার নামটা দিছে, আমি তো আপনাকে চিনি না। পুলিশ মারছে আমার ছেলেকে। আমরা যে মামলাটা করি আমরাও করি নাই। আচ্ছা, আমরাও করি নাই, করছে ওই পারের একজন। কে? বিএমপির লোক। নাম জানেন না? হ্যাঁ জানি। কি নাম? নাসরিন, সভাপতি আজিজ, আর একটা হিন্দু বাবু আছে নাম। সূত্রগুলো ওনারা আমাদের হয়ে মামলাটা করছে, আমরা জানি না। আমার ওয়াইফরে অসুস্থ, 3টা হার্টের হার্ট ব্লক করছে, বলতেছে যে আপনি ই করেন, এখানে সিগনেচার আপনি বাদী মারে বাদী দেই। অনেকগুলো পৃষ্ঠা সিগনেচার দিছে, কে বা কার নাম কি আসল বিষয় কিছু জানি না আমরা। সূত্রাপুর থানার বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজ কি তাহলে পেছন থেকে কলকাঠি নাড়ছেন? আব্দুল আজিজের সাথে দেখা করার আগে আমরা আদালত থেকে খোঁজ নিতে চাই এই মামলা থেকে কোনো আসামির নাম প্রত্যাহার করা হয়েছে কিনা। আদালতের তথ্য বলছে এই পর্যন্ত 4 জনের নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে এই মামলা থেকে। এবার সেই আব্দুল আজিজের মুখোমুখি টিম 360 ডিগ্রি। উনি অ্যাডভোকেটের নাসরিনের সাথে মামলার ব্যাপারে আলাপ করে, এরপর উনি মামলার ব্যাপারে কী আলাপ করছে এটা আমি জানি না। তবে উনি লাস্টে একটা কথা বলছিলেন যে আমি যেহেতু লোকাল লোকজনকে চিনি না, তারা এই আওয়ামী লীগ করে, সেই ক্ষেত্রে আপনারা একটু হেল্প করুন। তখন হয়তো এলাকার লোকজনরা ওনাকে হেল্প করছে। হেল্প করার পরে এই নামগুলিকে মানে আমি দিছি এরকম কোনো কথা নাই, আমি এগুলির সাথে জড়িত না। এই মামলার ব্যাপারে কিন্তু ওনাকে আমরা আগ্রহ দেখেন, উনি আমাদের কাছে আসছেন, মানবতা দেখেছি। মামলা করার জন্য ওনাকে উকিলি সহযোগিতা আমরা দিচ্ছি, অর্থনৈতিক সহযোগিতা করছি, কিন্তু মামলার আসামি কে কে হবে সম্পূর্ণ উনি নিজে যাচাই বাছাই করে করছেন। এফিডেভিট যেটা করছে এটা তো একটা অসম্ভব ব্যাপার, কারণ উনি এরা আওয়ামী লীগ করে, এদের পদ পদবি আছে, সংসদ সদস্য, ওনাদের কিভাবে আত্মীয় হয়, এটা আমরা তীব্র নিন্দা জানাই যে উনি এই কাজটা করা ঠিক হয় নাই। এবার শুনুন মামলা থেকে 4 জনের নাম কিভাবে প্রত্যাহার করেছেন নিহত নাদিমের বাবা শাহ আলম। 15-20 দিন পরে আমার একজনে ফোন দিছে, অমুকের নাম মামলা হয়েছে, অমুকের নাম মামলা হয়েছে, এরা ফোন দিতেছে।
আমি এর মধ্যে আমার 2-3 জন আত্মীয় পড়ে গেছে, আমি জানিও না, নামও জানি না, এখন অনেকের নাম জানি না। আপনার আত্মীয়ের নাম কোনটা আছে এখানে? কাজী ফিরোজ রশিদ। ফিরোজ রশিদ আপনার আত্মীয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, উনি তো সংসদ সদস্য। হ্যাঁ হ্যাঁ, সাবেক। ওর নাম বাদ দিছেন? হ্যাঁ, নাম বাদ। আর পরে আর হলো তেলঘাটের কামাল। তেলঘাটের কামাল। আর হলো সেলিম। আমার হলো বাস্তির ভাসুর। আর কে বাদ দিছেন? আর হলো আপনার ওই আমার বাবার বাড়ি এই যে কলতাবাজারের সেলিম। মামলা বলছে সুলতানার বাবা সিদ্দিক মিয়া 43 নম্বর ওয়ার্ড যুবলীগের সহ সাধারণ সম্পাদক, অথচ ওই ওয়ার্ডের যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি বলছে যুবলীগের সহ সাধারণ সম্পাদক নামে কোনো পদবি নেই। এছাড়া কোনো পদেই সিদ্দিক মিয়ার নাম পাওয়া যায়নি। এবার কি বলবেন আব্দুল আজিজ? সিদ্দিক মিয়া সাহেব যার কথা বললেন, ওনার মেয়ে আমার কাছেও আসছিলেন, আয়শা বলছে, পরে ওনার মেয়ে বলতেছিল যে এইটা আমার বাবা কখনো আওয়ামী লীগের কোনো প্রোগ্রামেও যায় নাই, কোনো দিন আওয়ামী লীগ করেও নাই। কিন্তু পরে আমি ওনার খোঁজখবর নিয়েছি, কারণ ওনার মামলা যে আসামি আছে এটা আমি জানতাম না। তো আমি খোঁজখবর নিয়েছি, খোঁজখবর নিয়ে দেখছি যে উনি আওয়ামী লীগ করে। ওনার পদ পদবি ছিল কি ছিল না এটা আমি জানি না, জিজ্ঞাসা করি নাই। শোনা যাক সিদ্দিক মিয়া জেলে থাকলে লাভ টাকার। এই বাড়ি হচ্ছে আমাদের একটা সরকারি বাড়ি যেখানে আমরা থাকতেছি, মেন হচ্ছে এই বাড়িকে কেন্দ্র করে কিছু মানে অসাধু মানুষ হচ্ছে এই সুবিধাটা নিছে। আর যেই সুবিধাটা হচ্ছে মানে কি বলে বাদী, যিনি যার ছেলে হারাইছে, সে হচ্ছে তাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে। আজকে আমার বাবা প্রায় 4 মাস যাবত নাই। আমরা যে কিভাবে চলতেছি একমাত্র আমরা বুঝতেছি। তো এখনো মনে হচ্ছে যে আমাদের বৈষম্যটা দূর হয় নাই। গণহারে মামলার কারণে আসল অপরাধী পার পেয়ে যেতে পারে এবং গ্রহণযোগ্যতা হারায়। জুলাইয়ের পরবর্তী সময়ে যে মামলাগুলি হয়েছে, এই সমস্ত মামলাগুলির মেরিট নিয়ে কিন্তু আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে। এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে কাজটা হয়েছে, যেটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ক্রিমিনাল জাস্টিস বাংলাদেশের অত্যন্ত বেদনাদায়ক যে জায়গাটা, সেটা হচ্ছে একটা মামলা বাণিজ্য হয়েছে এখানে। উত্তরার বাদলদি এলাকা। জুলাই আন্দোলনে আওয়ামী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিএনপি জামাতের অর্থ যোগানদাতার অভিযোগে গত 23শে জুলাই নিজ বাসা থেকে গ্রেফতার হন আবুল কালাম আজাদ। জেল খাটেন 16 দিন। 23 তারিখে আমার এখান থেকে প্রায় 100 জন পুলিশের মতো আসি আমার এখান থেকে উঠাই নেওয়া যায়, অ্যারেস্ট করে নেওয়া যায়। শুধু আমার সম্পত্তির কারণে একটা লোক আমার পিছনে পড়ে আছে, সে আমার সম্পত্তি দখল করার জন্য সে এই জিনিসগুলো করতেছে। গত 8 আগস্ট জেল থেকে ছাড়া পেলেও এখনও আতঙ্কে তিনি, কারণ তিনি এখন ছাত্র হত্যা মামলার আসামি। 5 আগস্টের আগে আমাকে বিএমপি বানায়, বিএমপির বড় অর্থদাতা বানায়, আমার জেলে পাঠায়, এবং সে একই আমি 8 তারিখে বাইরে একই আমি এই ক্ষমতার পথ পরিবর্তনে আমাকে তারা আওয়ামী লীগের দোষর বানায় আমাকে মামলা দেয়। এই জিনিসগুলো কেন? একবার বিএনপি জামাতের অর্থদাতা আর আরেকবার আওয়ামী লীগ সরকারের দোসর। আসলে তিনি কি, কেনই বা তাকে 2 আমলে জেল খাটতে হচ্ছে, আর কারাই বা এর পেছনে কলকাঠি নাড়ছেন? ফিরছি আরও একটা ছোট্ট বিরতি নিয়ে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের পাশাপাশি শহীদ হয়েছেন অনেক পথচারী, শ্রমিক, রিক্সা চালক থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবীর মানুষ। প্রত্যেকেই এই হত্যার বিচার চেয়ে থানায় কিংবা আদালতে মামলা করেছেন সঠিক বিচার পাবার আশায়। কিন্তু কেউ কেউ এসব মামলাকে ব্যবহার করছেন প্রতিপক্ষকে ঘায়েল করার অস্ত্র হিসেবে। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাবার পর ওই দিন দুপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান 34 বছরের দিনমজুরে আলমগীর হোসেন। ঘটনার 1 মাস পর 6 অক্টোবর নিহতের মা আলেয়া বাদী হয়ে মামলা করেন উত্তরা পশ্চিম থানায়। 288 জনের নাম আছে আসামির তালিকায়, অজ্ঞাত আরও 300। মামলা বলছে বাদী আলেয়া থাকেন উত্তরার 14 নম্বর সেক্টরে। ঠিকানা বলছে
এই বাড়িতেই থাকেন আলেয়া। আলেয়া বেগম, পিতা লাল মিয়া, ওনার ছেলে মারা গেছে আলমগীর নামে। মোবাইল টেলিফোনে নিরাপত্তা প্রহরী বলছেন এর আগে আরো অনেকেই এসে খোঁজ করেছেন আলেয়াকে। আপনার বাসায় কি আলেয়া বেগম নামে কেউ থাকে? আলেয়া? না 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 না, এটা ফলস নম্বর। এটা তো গণউৎপাদনের পর থেকে সাংবাদিক আসছে অন্তত 5 বার। আচ্ছা, ভুয়া অ্যাড্রেস দিয়ে মামলা করছে। আমাদের এই বাসায় নয়, 14 নম্বর সেক্টরে কোথাও এই ধরনের ঘটনা ঘটে নাই। অনেক খোঁজ করে খালপাড়ে এসে পাওয়া গেল মামলার বাদী আলেয়াকে। 289 জন আসামি, আরো অজ্ঞাতনামা 200-300 জন। এদের কাউকে চিনেন আপনি? আচ্ছা, তোমরা আইসে বহো না। না না, আসামিদের এই তালিকাটা কে করে দিছে আমাকে একটু বলেন। আমি কোনটা তো কোনটা কমাবেন, কোন বিভেদে? না না, আপনি তো এটা মামলার বাদী। আপনার ছেলে মারা গেছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। না, আমার ছেলে মারা গেছে, বিচার চাই। আমি কারে কি করছে না করছে তা জানি না, আমি বিচার চাই। এটা নামে একটা ছেলে। তিনি এমন একজনকে আসামি করেছেন যিনি ঘটনার দিন বিএনপি জামাতের অর্থদাতার অভিযোগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। এই বাদীকে আমি চিনি না। এই হত্যা মামলা হচ্ছে আমার এখানে মাহফুজুর রহমান নামের একজন ব্যক্তি আছে, যার সাথে আমার পারিবারিক দ্বন্দ্ব। জুলাই মাসে তিনি তেজগাঁও এলাকায় উপস্থিত থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে সমর্থন দেন। ছাত্র আন্দোলনে আমি একটু সমর্থন করছি। আর আমি বিএমপি মাইন্ডে, আমি বিএমপিকে ভালোবাসি আগে থেকে। আমি ছোটো থেকে বিএমপিকে ভালোবাসি। আমি এলাকায় যখন থাকতাম বিএমপির লোকজনের সাথে চলাফেরা করতাম। 17 জুলাই 2024 পুলিশের গাড়িতে হামলা করার দায়ে মামলা হয় রাজধানীর তুরাগ থানায়। উনি 5 তারিখের বিএনএসের সামনে ছাত্র হত্যা করছে, ওইটার মামলা হয়েছে। সবাই বলতেছে, আমার সাথে কিছু বিএমপি নেতৃবৃন্দ ছিল, এলাকার লোকজন ছিল, সবাই বলতেছে যে সে তো 8 তারিখ পর্যন্ত জেলেই ছিল, তাহলে সে 5 তারিখে হত্যা করে কীভাবে? 23 জুলাই 2024 আবুল কালামকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ, অথচ তাকে গ্রেফতার দেখানো হয় রানা ভোলা এলাকায়। এডিসি সালাউদ্দিন সাহেব ছিল, উনি আমাকে ধরে নিছে এবং কি ওনার সাথে মাহফুজ বসা ছিল। যে এডিসি সালাউদ্দিন আমাকে 23 তারিখে অ্যারেস্ট করে আনিয়ে আমাকে এত বড় মামলা দিয়ে আমাকে জেলে পাঠায়, ওই এডিসি সালাউদ্দিনে আবার আমার 5 তারিখে জেলে এই হত্যা মামলার মধ্যে দেয়। আসামির আদালতে প্রেরণপত্রে বলা হয়েছে আসামিরা জামাত শিবির ও বিএনপির অঙ্গ সংগঠন দলের রাজনীতির সাথে জড়িত এবং দুষ্কৃতিকারী সক্রিয় সদস্য। তারা চাইছিল জাস্ট আমাকে দিয়ে পশ্চিম থানা পর্যন্ত পাঠানোর, আমি পাঠাই নাই। আমি কেন পাঠাবো? কালাম ভাইরে বললাম যে আপনি সসম্মানে চলে যান। না, কনফার্ম। তাহলে 5 আগস্ট কিভাবে তিনি ঘটনাস্থলে ছিলেন? ওখানে হ্যাঁ কি জেলখানে আসছিল না ঘরে আসছিল, আমি তো আমার ছেলে দৌড়াদৌড়ি করি, আমি তো তা জানি না। ওখানে এটা কোনান্তন হয়েছে, কতন হয়েছে, জেল যদি ঘাড়ে থাকে তাহলে আমি আসি না, আমি তোর মরে যাই নেই। মামলার বাদী আলেয়া বলতে রাজি না হলেও আবুল কালামের সন্দেহ তার প্রতিদ্বন্দ্বীর দিকে। এই যে মাহফুজ দেখেন, তার সঙ্গভঙ্গ নিয়ে ওরা আমার বাসার ভিডিও করতেছে। মানে এই ভিডিওগুলো আমাকে পুলিশ কীভাবে ধরে নেবে, কোথা থেকে নেবে, কীভাবে নেবে, সবগুলো তারা পুলিশের কাছে পাঠাইছে আমাকে। কালামের কথার সূত্র ধরে আমরা মাহফুজের সাথে যোগাযোগের চেষ্টা করি। আগস্টের পর মাহফুজ এই বাসা ছেড়ে অন্যত্র চলে গেছেন। কথা হয় মোবাইল টেলিফোনে। আবুল কালাম এই নামে কোনো লোকের কোনো ইস্যু আছে ভাই? আবুল কালাম আজাদ? হ্যাঁ 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 ছিল ছিল হ্যাঁ হ্যাঁ ছিল। এটা তো আমি তো এটা চলে আসতে পারো ওখান থেকে। আচ্ছা, এটা নিয়ে তো মামলা, জিডি টিডি অনেক কিছু হয়েছে আর কি। আপনারা কি ডিবি দিয়ে ওই লোকরে ধরাই দিছিলেন? না না না, এই ধরনের কোনো ঘটনা ঘটে। মামলা দিয়ে যাতে কাউকে যেন হয়রানি করা না হয় কিংবা মামলা বাণিজ্য কেউ যাতে করতে না পারে, সেজন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলার লিগ্যাল এইড কর্মকর্তাদের সমন্বয়ে জেলা কমিটি করার কথা বলেছিল অন্তর্বর্তীকালীন সরকার। এই কমিটি মামলার এজাহার বা এফআইআর করার আগে যাচাই করে দেখার কথা ছিল, কিন্তু সেই কমিটি আর হয়নি। ফলে এসব মামলা নিয়ে সরকারও বিব্রত। তবে
তদন্তকারী কর্মকর্তারাই পারেন সঠিক তদন্তে সঠিক সমাধান দিতে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।